আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করবে ইসি। মাইলস্টোন ট্র্যাজেডি, নিহত ও আহত পরিবারের পাশে তারেক রহমান। ট্রাইব্যুনালে খুনি শেখ হাসিনা সহ 4 জনের ফাঁসি চাইলেন চিকিৎসক। ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করতে বলল বাংলাদেশ। জুলাই সনদ নিয়ে দলীয় মতামত জমা দিয়েছে বিএনপি, সালাউদ্দিন। 21 আগস্ট গ্রেনেড হামলা, তারেক রহমান ও বাবর সহ কারো বিরুদ্ধেই অপরাধ প্রমাণিত হয়নি। ছুটিতেই থাকবেন বিএফআইইউ প্রধান, ডেপুটি গভর্নর। সব জেলায় নতুন ডিসি নিয়োগ দিতে যাচ্ছে সরকার। নজরুল হামিদের অবৈধ বাগান বাড়ি গুড়িয়ে দিল বিআইডব্লিউটিএ। অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে মেজর হাফিজ। 78 অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর গ্রেফতার। পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবে প্রবাসীরা। দুদকের আরেক উপপরিচালক বরখাস্ত। এবং ভারতের জন্য তেলের দামে 5% ছাড় ঘোষণা রাশিয়ার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে ভোট কেন্দ্র ও ভোট কক্ষ নির্ধারণ করে এলাকা ভিত্তিক ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, খসড়া ভোট কেন্দ্রের তালিকার ওপর আপত্তি গ্রহণ ও আপত্তিগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 10 সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধে আহত শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন ও শিক্ষার্থী তাসরুবা মাহাবিন, নূরে জান্নাত ইউসা এবং নিহত শাহরিয়া আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছে ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বুধবার বিকেলে উত্তরা 10 নম্বর সেক্টর এলাকায় আহত ও নিহত পরিবারের বাসায় যান আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। বিএনপির যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে আহত ও নিহত পরিবারের সদস্যদের হাতে এককালীন আর্থিক সহায়তা তুলে দেন অ্যানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই গুলিবিদ্ধ আহতের সংখ্যা বেড়ে যাওয়ায় গোয়েন্দা পুলিশের লোকেরা আমাদের হাসপাতালে আসেন। ওই সময় নতুন গুলিবিদ্ধদের ভর্তি না করতে ডিবি চাপ দেয় বলে জবানবন্দি দিয়েছেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মাহফুজুর রহমান। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য গ্রহণে এসব কথা বলেন তিনি। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় স্বৈরশাসক খুনি শেখ হাসিনা সহ 4 জনের ফাঁসি চেয়েছেন অধ্যাপক মাহফুজুর রহমান। ফাঁসি চাওয়া অন্যরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। জবানবন্দিতে জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধদের চিকিৎসা দেওয়ায় ডিবি পুলিশের হুমকি পেয়েছেন বলেও জানান ডাক্তার মাহফুজুর রহমান। তিনি বলেন, সংখ্যা বেড়ে যাওয়ায় ডিবির লোকেরা আমাদের হাসপাতালে আসেন। ওই সময় নতুন গুলিবিদ্ধদের ভর্তি না করার জন্য তারা চাপ দেয়। ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করতে দিল্লিকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে অনুরোধ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ভারতের রাজধানী দিল্লি ও কলকাতায় বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস স্থাপনের খবর বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। ভারতের মাটিতে আওয়ামী লীগের নেতৃত্ব কর্তৃক ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অংশ হিসেবে এই ঘটনা ঘটেছে। মানবতা বিরোধী গুরুতর অপরাধের কারণে বাংলাদেশের বেশ কয়েকটি ফৌজদারি মামলায় পলাতক থাকা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা এখন ভারতীয় ভূখণ্ডে রয়েছেন। জুলাই সনদ নিয়ে দলীয় মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলটির স্থায়ী কমিটির সদস্য 22 আগস্ট দলগুলো তাদের মতামত কমিশনে জমা দিতে পারবে।
21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ কারো বিরুদ্ধেই অপরাধ প্রমাণিত হয়নি বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী এস.এম. শাহজাহান। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ আলোচিত এই মামলার চতুর্থ দিনের আপিল শুনানি শেষে এমনটা জানান এই মামলার আসামি পক্ষের আইনজীবী এস.এম. শাহজাহান। তিনি বলেন, সাক্ষ্য আইনেও মামলাটি প্রমাণ হয়নি। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্স প্রধান এ.এফ.এম. শাহিনুল ইসলাম ছুটিতেই থাকবেন বলে জানিয়েছেন গভর্নর মোহাম্মদ জাকির হোসেন। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে ছুটিতে পাঠানোর পরও অফিসে যাওয়া নিয়ে সাংবাদিকদের এক ডেপুটি গভর্নর বলেন, বিএফআইইউ প্রধান এখন থেকে ছুটি কন্টিনিউ করবেন। চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি অফিসে আসবেন না। খুব শিগগিরই দেশের সব জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিসি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসের মধ্যে নতুন ডিসিদের নিয়োগ চূড়ান্ত করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে নতুন ফিট লিস্ট তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এবার ডিসি নিয়োগে কোনো ধরনের রাজনৈতিক সুবিধাভোগী বা বিতর্কিত কর্মকর্তাকে স্থান দেওয়া হবে না। কেউ ছলচাতুরি বা তথ্য গোপন করে ডিসি পদে নিয়োগ পেলে এবং পরে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদে 2 দিনের অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। অভিযানের প্রথম দিনে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অবৈধভাবে নির্মাণ করা একটি বাগানবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রথম দিনের অভিযানে প্রায় 1.5 একর জমি উদ্ধার করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে। সেটি হলো, সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা, কিন্তু বাংলাদেশে তা করছেন একদল অনির্বাচিত লোক। মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মেজর হাফিজ বলেন, যারা কেউ আমেরিকা থেকে বিভিন্ন দেশ থেকে এসেছেন, যাদের গত 17 বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই, জুলাই গণ-অভ্যুত্থানে কোনো অংশগ্রহণ নেই, তারা বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চান। তিনি বলেন, 71-এ রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধ শুরু করেছিলেন আমাদের নেতা মেজর জিয়াউর রহমান। বিভিন্ন ক্যাডারে 78 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে সংক্রান্ত পর্যালোচনা কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। বুধবার প্রধান উপদেষ্টার কাছে তার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন তিনি। যাদের পদোন্নতির সুপারিশ করা হয়েছে তাদের মধ্যে গ্রেড 1 পদে 12 জন, গ্রেড 2 পদে 32 জন এবং গ্রেড 3 পদে 34 জন কর্মকর্তা আছেন। এসব কর্মকর্তা ইতিমধ্যে অবসরে গেছেন। প্রসঙ্গত, আগের কোনো তারিখ থেকে কোনো বিষয় কার্যকর করা হলে তাকে ভূতাপেক্ষ বলা হয়। প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নোয়াখালীর কোম্পানিগঞ্জে জামায়াত শিবিরের 7 নেতাকর্মী হত্যা মামলায় কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর বসুরহাট পৌরসভা 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে মানিক তালুকদারকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভা 6 নং ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মানিক ওই ওয়ার্ডে আবুল কালামের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফৌজুল আজিম জানান, আওয়ামী লীগ নেতা মানিক 2013 সালে কোম্পানিগঞ্জে জামায়াত শিবিরে 7 নেতাকর্মী হত্যা মামলার আসামি। গত 5 আগস্টের আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা এখন পাসপোর্ট ছাড়াই ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে পারবেন। জন্ম নিবন্ধন সনদ, ছবি এবং 3 জন এনআইডিধারী প্রবাসী প্রত্যয়নপত্র জমা দিলেই ভোটার হওয়া যাবে। বুধবার নির্বাচন কমিশনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর সংশোধন করে এই শর্ত শিথিল করা হয়েছে। এসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খানের স্বাক্ষর করা সংশোধিত এসওপি থেকে এ তথ্য জানা গেছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক কমলেশ মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে বরখাস্তের প্রজ্ঞাপন গত 17 জুলাই জারি করা হলেও বুধবার তার সামনে এসেছে। এর আগে উপপরিচালক মোহাম্মদ আহসানুল কবির পলাশকে সাময়িক বরখাস্তের তথ্য সামনে আসে। তাকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয় গত 6 আগস্ট।
যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারতের কাছে সস্তায় অপরিশোধিত তেল বিক্রি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। এমনকি ক্ষেত্রে দেশটি ৫% ছাড়ও দেবে বলে ঘোষণা করেছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। ভারতের রাশিয়ার উপ-ব্যবসায়িক প্রতিনিধি এভগেনি প্রিভা বলেছেন, তেল কেনার ক্ষেত্রে ভারতকে প্রায় ৫% ছাড় দেওয়া হবে। এটি অবশ্য ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।